আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যেই যে অধ্যাদেশ পাশ হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা অ্যাকসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনার আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনি টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে। এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা এত তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্যার এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই চাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে না টেকার? প্রশ্ন করবেন যে সংসদে তাদেরকে বের হয়ে যেতে বলছে কে? আপনি কোনো কথা শুনবেন না, 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন, তাহলে তারা ওখানে বসে কি করবে? তাহলে আমি তো মনে করি এদেরকে সংসদ থেকে বাইরে যাওয়ার জন্য এই এজেন্ডাও আপনার আছে। তা না হলে তো আপনি যদি ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে চান, তাহলে তো সংসদকে প্রাণবন্ত করে আপনি জুলাই সংসদের আলোকে একটা সংস্কার পরিষদ বানিয়ে ঢুকেও তো কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশনাল ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তারা আন্দোলনে নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজব্যান্ডকে হাত পা ধরে বলছে তোমরা আর এখানে যাবে না, এবং কখনোই শেখ হাসিনার মতো আর ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে, উনি বোধহয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়া একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করব। এটাও যদি তাদের এজেন্ডা থাকে, সেটা আপনি করেন, বসে চিন্তা করেন সুস্থভাবে। ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন, এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নাই, আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে, কারণ আপনার সংবিধান অচল। এখনও বলছি সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইল, একটা ইন্ডাস্ট্রি হইল, যেই ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইল, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আর কোনো কার্যকারিতাই নাই, কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে তার যে প্রোডাকশন, তার যে ফলাফল সেটা উঠে গেছে কি? গণভোটের মাধ্যমে। তো গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটা যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য 2টা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনার 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুইয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আর যদি বলেন আপনাদের আইনি ভিত্তি কি, এই যে সংসদ, এই আইনি ভিত্তিটাই এলো এই সনদ, আপনাকে সম্পূর্ণ বৈধতা দিছে এই সনদ, এই রাষ্ট্রপতির আদেশ আপনাকে বৈধতা দিছে। আবার এই রাষ্ট্রপতি একটা বিরাট করাপশন করছেন, আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। এই সনদের, এই আদেশের 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের প্রথম অধিবেশন যে কায়দায় ডাকা হবে, একই কায়দায় সংস্কার পরিষদের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আপনি একটা পার্ট কমপ্লিট করেছেন, আপনি আরেকটা পার্ট করেন নাই, এটা আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তারপরেও কিন্তু আজকে ক্ষমতাসীন সরকার
বহাল তবিয়াতে আছে। আবার এই ক্ষমতাসীন সরকার বারবার বলে রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, তারা কিন্তু সংবিধানের সরকার হিসেবে নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়েছে। তা রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেখানে তো আপনারাই ঠেলে দিয়েছেন। ভালো কথা, রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, তো তারা এখন কেন মানবে না? এ সমস্ত সস্তা কথা বলতেছেন আপনারা তো পদে পদে। আপনার নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 সংবিধান ফলো করতেছেন না, নাম্বার 3 আপনার আইনি ভিত্তি হলো এই রাষ্ট্রপতির আদেশ। যদি আপনি সেটা ফলো না করেন এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখ। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতিকে কে বাধ্য করলেই স্বাক্ষর দিতে, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমার সেখানে ব্যারিস্টার বেলায়েত আছেন, ক্রিমিনাল অফেন্সের কোনো মেয়াদ নাই, এটা যে কোনো সময় ক্রিমিনাল কেস হতে পারে। কালকে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হইলেও ভায়োলেশন অফ কনস্টিটিউশনের মামলা চলবে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন সংবিধানের 4-এর ক মোতাবেক। কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে 4-এর ক মোতাবেক আপনার অফিসে মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না কেন? 2 নম্বর, কাগজে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। যেই কাগজে লেখা আছে, ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমার কাছে সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আর একটা, যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই, এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, যখন জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক, কালকে আরেকজন আসবে সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয় এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। সেজন্য আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান, পাশাপাশি আইনও মানা হলো। বিষয়টা তো সহজ, আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2008-এ ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছি ফ্রম ডে 1 স্বৈরাচারী আচরণ করতেছেন। ফ্রম ডে 1 সংসদের বয়স 2 মাসও হয় নাই, 1 মাস চলছে হয়তোবা। সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এইবার আসেন, এটার আইনি সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদকে সরানো হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি? কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান আপনারা দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব বলি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোর যার মুল্লুক তার। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বায়তুল মুকাররম খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরও বহু কিছু পালিয়ে গেছে, কারণটা কি? সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের বহু নেতাকর্মীও পালিয়ে গেছে। ভিসা বন্ধ না করলে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা যখন ঘটে নাই, তখন কিন্তু এই সংবিধানে যেহেতু পলায় গেলে কি হবে বলা নাই, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে। কিভাবে লক করা হয়? যেমন ধরেন, আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান হাতে চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটাকে ঢুকতে হলে 2টো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালার, নতুবা দরজা ভেঙে, গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্যে যেই চাবি, সেই চাবি হইল
এই জুলাই সনদ বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটি হলো এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেল, বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতাটা আপনি কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটাই হলো এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। আর নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের ধারা, আমি একটু আগে শিশিরমণি বলে গেছে, সবাই জানে, গ্রামে গঞ্জে সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, কাজে আপনি সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি ঝুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছেন 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্যে, ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করেন, করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্যে। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। তৃতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি,